বিজেপির আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, যে লড়াই তুষের আগুনের মতন ধিকি ধিকি করে জ্বলছিল, এবার এসআইআর প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার সঙ্গে সঙ্গেই তাকে দাবানলে পরিণত হতে চলেছে। কেন বলছি এ কথা, আসুন বিশদে বলি। বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে আমাদের অন্তত সেটাই মনে হয়েছে যে দাবানল লাগলো বলে। বুথ বুথ থেকে মণ্ডল, মণ্ডল থেকে জেলা, এমনকি রাজ্য স্তরের বেশ কয়েকজন নেতাদের সাথে কথায় মনে হয়েছে যৌতুকগৃহ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে রয়েছে। প্রয়োজন শুধু একটা দেশলাই কাঠির। একটা স্ফুলিঙ্গেই ছারখার হয়ে যেতে পারে বিজেপির অবশিষ্ট সংগঠনটুকু। আপনি হয়তো ভাবছেন এমকে ডিজিটালের প্রবীর বিশ্বাসও সেন্সেশনাল, মুখরোচক, ভিত্তিহীন খবর নিয়ে গালগপ্প ছড়াতে বসেছেন। একটা কথা ভিডিওটি ছেড়ে চলে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, ভিডিওটা আগে আপনারা পুরোটা দেখুন, তারপরে আমার সম্বন্ধে বা আমাদের চ্যানেল সম্বন্ধে সিদ্ধান্তে আসবেন। দেখুন, এনকে ডিজিটাল অথবা প্রবীর প্লাস, এই দুটো চ্যানেলে আমরা কি খবর ট্রেন্ডিং তার উপরে জোর দিই না। আমাদের কাছে প্রতিদিনই দেশ বিদেশের, রাজ্যের বিভিন্ন খবরাখবর আসতেই থাকে, ক্রমাগত আসতে থাকে। আমরা তার মধ্যে থেকে একটি বা বড়জোর দুটি খবর বেছে নিই, তার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি। এটা আপনারা দেখেছেন। কিন্তু এই খবর পাওয়া আর তা ক্যামেরার সামনে বসে প্রতিদিন তিনবার করে আপনাদের সামনে তুলে ধরার আগে আমাদের একটা অত্যন্ত দক্ষ রিসার্চ টিম সেই খবরের সত্যতা যাচাই করে, কখনো ক্রস চেক করে, কখনো আবার টেলিফোনে এক্সপার্টদের সাথে কথা বলে নেয় তারা, আবার কখনো ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সে খবরটির সরজমিনে তদন্ত করে, যে খবরটি আমি পর্যালোচনা করছি, প্রসূনগুপ্ত করছেন, সুমন ভট্টাচার্য করছেন, অরিন্দম বিশ্বাস করছেন, কিংবা অরূপ সেনগুপ্তরা করছেন আপনাদের সামনে, সেই খবরটি সম্পূর্ণ সত্যতা জেনেই করি। আগে সংবাদের সত্যতা নিয়ে নিজেরা 100% কনভিন্সড হই, তারপরে আসে সেটা আপনাদের সামনে ইউটিউবের পর্দায়। যার জন্য দেখবেন কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ক্যামেরা চালু করে দিয়ে সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের সামনে সেই খবর তুলে আনি না সেন্সেশনাল করে। পুরোটা যাচাই না করে একটা শব্দ আপনাদের সামনে আমরা বলি না। সে কারণেই দূর থেকে টেলিফোন করে নিয়মিত হুমকি টুমকি কিছু লোক দেন, এটা দেন নিয়মিত। গত 5 বছরে কিন্তু একজনও আমাদের খবরকে কেন্দ্র করে একটাও আইনি লড়াই করতে পারেননি। অর্থাৎ আমরা ভুয়ো খবর দিইনি, মিথ্যে খবর দিইনি, তার জন্য আমাদের আইনের মুখোমুখি হতেও হয়নি। একটা মিথ্যে শব্দ উচ্চারণের জন্য আমরা এখনো পর্যন্ত অভিযুক্ত হইনি। এই রকমই 100% নিশ্চিত হয়ে সংবাদের পর্যালোচনা আজ করতে এলাম। সেটা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার জন্য ভয়ঙ্করতম বিষয়। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিজেপির আভ্যন্তরীণ কলহ কতটা মর্মান্তিক হতে চলেছে, কতটা ভয়ঙ্কর হতে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব আজকের 5টার প্রবচনে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন সব বাঙালির প্লাস পয়েন্ট, প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠান। দেখুন, এখনো রাজ্য কমিটি গঠন করতে পারেনি বিজেপি, কারণ গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসবে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার ভয়ে শ্রমিক ভট্টাচার্য এতদিন হয়ে গেল, এতদিন পরে তো একটা সভাপতি বিজেপি পেয়েছে, প্রায় দীর্ঘ 3 বছর পর। তারপরে সভাপতি হয়েও তিনি রাজ্য কমিটি গঠন করতে পারেননি। আর দক্ষিণপন্থী দলে রাজ্য কমিটি গঠন না হলে সেটা নিচু স্তরে যায় না। অর্থাৎ কোনো জেলা কমিটি নেই, কোনো বুথ কমিটি নেই, কোনো মণ্ডল কমিটি নেই। এই কমিটিহীন লোকজন এখন বিজেপির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যারা কোনো দায়িত্ব পায়নি। এক গোষ্ঠীকে দায়িত্ব দিলে আর এক গোষ্ঠী তার বিরোধিতা করবে। এই কারণে এখনো পর্যন্ত বিজেপি রাজ্য কমিটি গঠন করতে পারলো না। আর যে দলে রাজ্য কমিটি বলে কিছু নেই, তারা নির্বাচন পরিচালনা করবে কি করে? নির্বাচন পরিচালনা করতে গেলে একটা কমিটি লাগে, একটা টিম লাগে। সেই টিম ওয়ার্কটা বিজেপির মধ্যে কোথায়? যে যার মতন করে করছেন। কোথাও সুকান্ত মজুমদার করছেন, কোথাও দিলীপ ঘোষ করছেন, কোথাও শ্রমিক ভট্টাচার্য করছেন, আর সর্বঘটের কানালি কলা শুভেন্দু তো আছেনই।
তিনি সর্বত্র ছুটে বেড়াচ্ছেন, যা খুশি বলে বেড়াচ্ছেন। এতে বিজেপির কতটা লাভ হচ্ছে, লোকসান হচ্ছে, সেটা বিজেপি ভালো জানে, আপনারাও ভালো জানেন। ফলে এই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসে যাবে, এই কারণে, এই ভয়ে এখনো পর্যন্ত রাজ্য কমিটি ঘোষণা করতে পারল না ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা। এটা একটা বড় সেটব্যাক। কর্মীরা কিন্তু আতঙ্কিত, আশঙ্কিত যে যে দলের পরিচালন কমিটি বলে কিছু নেই, সেই দল চলবে কি করে। তারপরে দ্বিতীয় কারণ দেখুন, রাজ্য সভাপতি হয়ে যে বহুত্ববাদের উদার চেতনার নতুন বিজেপি বাংলায় গড়তে চেয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, তা বহু মানুষের কাছে প্রত্যাশা জাগিয়েছিল, বহু মানুষের কাছে প্রত্যাশা জাগিয়েছিল, আমাদের কাছেও জাগিয়েছিল। কিন্তু শুভেন্দুর দাপটে তা রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে সল্টলেকের 5 স্টার যে পার্টি অফিস আছে তার কোনো ডাস্টবিনে আজও হয়তো খুঁজলে পাওয়া যাবে। অর্থাৎ যে বহুত্ব বাদ দিয়ে শ্রমিক ভট্টাচার্য সবাইকে নিয়ে দল করতে চেয়েছিলেন, তিনি বামেদের আহ্বান জানিয়েছিলেন, তিনি কংগ্রেসকে আহ্বান জানিয়েছিলেন, তিনি মুসলমানদের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু শুভেন্দুর একচেটিয়া সনাতনী প্রচার এবং মুসলিম বিদ্বেষের ফলে সেই বহুত্ববাদ এখন মুরলীধর সেনের অফিসে অথবা সল্টলেকের অফিসে কোনো ডাস্টবিনে পড়ে আছে। অর্থাৎ সবাইকে নিয়ে চলার যে প্রবণতা শ্রমিক ভট্টাচার্য, তিনি আরএসএস থেকে এসেছেন বলেই হয়তো তিনি এই ধরনের মানসিকতায় তৈরি হয়েছেন। আমরা এর আগে দেখেছি যত আরএসএস নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এই বহুত্ববাদের কথাই বলেন। তাদের মূল এজেন্ডা হিন্দুত্ব হলেও তারা কিন্তু সকলকে নিয়ে চলার চেষ্টা করেন, উচ্চ নিচ সমস্ত জাতিকে নিয়ে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় বাস্তবে সেটার প্রতিফলন হয় না। এখানেও পশ্চিমবাংলায় এই বহুত্ববাদ কিন্তু ঠাঁই পেল না একমাত্র এবং একমাত্র শুভেন্দু অধিকারীর এই অতিরিক্ত মুসলিম বিদ্বেষের ফলে। পরবর্তীকালে শুভেন্দু অবশ্য খানিকটা মুসলিম তোষণ শুরু করেছিলেন, কিন্তু সেটা আর কাজে লাগলো না। কারণ এর আগের যে বক্তব্যগুলো শুভেন্দু অধিকারী রেখেছিলেন, নো নিড অফ সংখ্যালঘু মোর্চা, বন্ধ করো, এই কথাগুলো সংখ্যালঘুরা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা, ফুফা, বেগম ইত্যাদি বলা, মুসলমানদের লুঙ্গি বাহিনী, কাটামোল্লা ইত্যাদি বলা, এগুলো মুসলমানরা বলেননি। ফলে শুভেন্দু যতই এখন নিরপেক্ষ একজন সেকুলার মানুষ হওয়ার চেষ্টা করুন, বাংলার মানুষ সেটা নিচ্ছে না। মুসলিমরা তো নিচ্ছেই না, হিন্দুদের মধ্যেও যারা একটু শিক্ষিত, যারা একটু পরিশীলিত, যাদের মধ্যে খানিকটা পেটে বিদ্যে আছে, তারা শুভেন্দুর এই মন্তব্যকে সমর্থন করেনি, করেও না। ফলে শুভেন্দুর বা বিজেপির যে ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকে যারা হয়তো সামান্য পড়াশুনো করেছেন বা একটু বিদ্যে বুদ্ধি আছে, একটু খোঁজ খবর রাখেন, তারা কিন্তু শুভেন্দুর এই কথাতে বিজেপি থেকে পিছলে চলে গিয়েছে। সেই মানুষগুলো বিজেপিতে আর নেই। যে বামেরা সমর্থন করেছিল বিজেপিকে, সেই বামেরা মোটামুটি একটা শিক্ষিত উচ্চ শ্রেণীর লোকজন, সেই বামেরাও কিন্তু শুভেন্দুর এই একের পর এক অতিরিক্ত মুসলিম বিদ্বেষ, সেই বামেরাও কিন্তু এই ফলে মুখ ফিরিয়েছে। তৃতীয় কারণটা বলি, কেন আগুন লাগতে চলেছে, কেন দাবানল লাগতে চলেছে, তার তৃতীয় কারণ বলি, এক ব্যক্তি এক পদ, এই নীতিতে অভিষেক ব্যানার্জি নিজের দলে তিনি ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন এবং ব্যর্থ হয়েছেন চূড়ান্তভাবে। তৃণমূলে এক ব্যক্তি এক পদ করা যায়নি। প্যান ইন্ডিয়া পার্টি হয়েও বিজেপি কিন্তু মোটামুটি প্রায় 99% ক্ষেত্রে সফল এই এক ব্যক্তি এক পদে। যদিও বাংলায় তা করা না গেলেও বাংলার দায়িত্বপ্রাপ্ত বনশাল সাহেব তিনি কিন্তু আন্তরিকভাবেই করতে চাইছেন এক ব্যক্তি এক পদ। আর এখানেই কিন্তু দেশলাই কাঠিটা লুকিয়ে আছে। যে যৌতুকগৃহ তৈরি হয়ে আছে বিজেপির মধ্যে এই পদ পাওয়া না পাওয়া নিয়ে, শ্রমিক ভট্টাচার্যের রাজ্য কমিটি গঠন করতে না পারা নিয়ে একটা যৌতুকগৃহ তৈরি হয়েছে। সকলেই ভাবছে আমি পদ পাবো, কিন্তু কেউ পদ পাচ্ছেন না, ক্ষোভে ফুঁসছেন সবাই। আর বনশাল সাহেব যেটা করছেন, যে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে বিজেপির যে মূল নীতি, সেই নীতি নিয়ে এগোতে চাইছেন, সেটা কিন্তু একেবারে দেশলাই কাঠির কাজ করছে সেই যৌতুকগৃহে আগুন লাগানোর জন্য। আমি একটু আপনাদের ডিটেলে বলে আজকের অনুষ্ঠানটা শেষ করব, বেশি বড় করব না। দেখুন, বিজেপিতে এক ব্যক্তি এক পদ হলে যারা পদ পাবেন তারা টিকিট পাবেন না, এটা বাস্তব সত্য। যদি যারা পদ পেয়েছেন তারা তো নেতা, তারা ভাববেন যে আমি নেতা হয়েছি, আমি কেন টিকিট পাবো না। এই টিকিট পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে বিজেপির মধ্যে কিন্তু লাঠালাঠি লেগে যাবে। এর আগেও আপনারা দেখেছেন
যে হেস্টিংসে বিজেপির অফিসে কিভাবে নিজেদের মধ্যেই অন্তর্কলহ বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন মুরলীধর সেনের অফিসের বাইরে সুকান্ত মজুমদার তখন সভাপতি, তার মুখে বা তার ছবির মুখে কিভাবে জুতো মারা হচ্ছে বিজেপি কর্মীদের দ্বারাই। এই বিজেপি অসংখ্য ভাগে বিভক্ত হয়ে আছে, কোনোটা দিলীপ ঘোষ গোষ্ঠী, কোনোটা সুকান্ত মজুমদার গোষ্ঠী, কোনোটা শুভেন্দু অধিকারী গোষ্ঠী। এই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি যাকেই টিকিট দিক, যে গোষ্ঠীকেই টিকিট দেবে, অপর দুটো তিনটে গোষ্ঠী কিন্তু তাদের হারানোর জন্য উঠে পড়ে লাগবে। বিজেপি এখনো ক্ষমতায় আসেনি পশ্চিমবঙ্গে, তার মধ্যেই এত গোষ্ঠীদ্বন্দ্ব, তারা এক কাট্টা হয়ে নিজেরাই লড়তে পারছেন না। শ্রমিক ভট্টাচার্যের বহুত্ববাদ কাজে লাগবে কিভাবে? এই যে টিকিট পাওয়া নিয়ে যে উত্তেজনা বাড়ছে, 294 জনের বেশি একজনকেও টিকিট দিতে পারবে না বিজেপি। এই 294 জন সেরা 294 জন বলেই পরিগণিত হবে বিজেপির মধ্যে। সেরা যারা জিততে পারে এমন লোকই হবে। কিন্তু এর বাইরেও বহু লোক আছেন যারা অ্যাসপিরেন্ট, যাদের আশা আছে, যাদের প্রত্যাশা আছে, তারা টিকিট পাবে। তারা যখন টিকিট পাবেন না, তাহলে কি হবে? আপনারা বলতে পারেন তৃণমূলেও তো এটা হতে পারে। না, তৃণমূলে এটা হতে পারে না। কেন জানেন? তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূলে 1 থেকে 10, আমি আমার অত্যন্ত শ্রদ্ধার সম্মানের সাংবাদিক জয়ন্ত ঘোষালের বক্তব্য ধার করে বলি, তৃণমূলের 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 2 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 3 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 4 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়, 10 নম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম ঘোষণা করবেন, সেই নামের বাইরে গিয়ে অন্য কেউ যদি দাগ কাটার চেষ্টা করেন, তিনি মুছে যাবেন। এর আগে অতীতে বহুবার হয়েছে। এবং ধরুন তৃণমূলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এক গোষ্ঠী টিকিট পেল আর এক গোষ্ঠী পেল না, তার মানে যে গোষ্ঠী টিকিট পেল না সেই গোষ্ঠী কি বিরোধিতা করবে? না, তৃণমূলের এটাই কিন্তু প্লাস পয়েন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নির্ধারণ করে দেবেন, সব গোষ্ঠী মিলে ভোটের সময় তাকে জেতাবেন। যেই ভোটটা মিটে গেল আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু। কিন্তু ভোট আসলে সমস্ত গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় চলে আসে। বিজেপিতে এরকম একটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই। শুভেন্দু অধিকারী চাইলেও বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারবেন না। কারণ সেখানে দিলীপ ঘোষ আছেন, সেখানে সায়ন্তন বসু আছেন, সেখানে সুকান্ত মজুমদার আছেন, রাহুল সিনহা আছেন, সর্বোপরি শ্রমিক ভট্টাচার্য আছেন সভাপতি। এই এতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অধিক সন্ন্যাসীতে বিজেপির গাজন নষ্ট হচ্ছে। বিজেপিতে একজন ফাদার ফিগার দরকার, একদম ভীষ্ম পিতামহের মতন। তিনি যেটা বলে দেবেন সেটাই শেষ কথা, তার বাইরে কেউ কিছু করবেন না। যখন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেন, তিনি যখন বললেন যে বহুত্ববাদের কথা, শুভেন্দু অধিকারী তার সরাসরি বিরোধিতা করলেন। আবার দিলীপ ঘোষ অন্য লাইনে চলছে, দিলীপ ঘোষ ফোড়ন কাটছেন মাঝে মাঝে, সায়ন্তন বসুরা ফোড়ন কাটছেন মাঝে মাঝে। কি বলছেন? যে এই যে ঘুষপেটিয়া বলে এত চেঁচামেচি করছে বিজেপি, বা শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান বলছেন। আর দিলীপ ঘোষ কি বলছেন পাশাপাশি? যে বিএসএফ পয়সা নিয়ে তারপরে এইসব লোককে ঢুকিয়েছে। আলটিমেটলি ঘুরিয়ে তো বিজেপির দিকেই বলটা চলে গেল। তিনি তো ঘুরিয়ে তীরটা মারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুঝতে পারছেন? এই যে কাদা ছড়াছড়ি, এই যে আকচি, এইটা কিন্তু দাবানলে পরিণত হতে চলেছে। খুব ধিকি ধিকি জ্বলছে এখন এই মুহূর্তে। আমরা সমস্ত পশ্চিমবাংলা জুড়ে সমীক্ষা করছি, আমাদের যারা সহকর্মী তারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সমস্ত গোষ্ঠী ভাবছে বিজেপির যে তাদের গোষ্ঠী টিকিট পাবে, এবং যদি তাদের গোষ্ঠী টিকিট না পায়, হয় তারা বসে যাবে, আর না হয় তারা সাবোটাজ করবে। আর এই কারণে বিজেপি অন্তত 16 থেকে 18টা আসন খোয়াতে চলেছে। 16 থেকে 18টা আসন লিখে রাখুন। বিজেপি নিজের গোষ্ঠীদ্বন্দ্বে 16 থেকে 18টা আসন খোয়াবে, আজকে বলে দিলাম। যত দিন যাবে এটা আরো প্রকট হবে। 18টা থেকে বেড়ে হয়তো 25টা হবে, 30টা হবে, কমার কোনো চান্স নেই। 16টা আসন, 18টা আসন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে হাঁটতে চলেছে। এই সমস্ত বিজেপিকে এক কাট্টা করতে পারেন কে? এক অমিত শাহ আর এক নরেন্দ্র মোদী। তাদের পক্ষে দিল্লি ছেড়ে এসে কলকাতায় দিনের পর দিন বা পশ্চিমবাংলায় দিনের পর দিন পড়ে থাকা সম্ভব না, কারণ তাদের কাছেও রিপোর্ট আছে বিজেপি হারছে। একটা লস কেস যেটা হেরে যাবে, সেইখানে সময় দেওয়ার মতন বেওকুফি হয়তো এরা করবেন না। হ্যাঁ, প্রচারে নিশ্চয়ই আসবেন, কিন্তু বিহারে যেভাবে পড়ে থেকে তিনি অমিত শাহ বিহারে পড়ে থেকে যেভাবে বিহারকে টেনে তুলেছেন,
পশ্চিমবাংলায় পড়ে থাকলেও বিজেপি উঠবে না, সেই পরিস্থিতি নেই। বিহারে শাসক দল ছিল বিজেপি, বাংলায় শাসক দল নয়। তাই এই রকম অনেকগুলো অসুবিধার কথা মাথায় রেখে তারা হয়তো পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব বেশি টাকা পয়সা অ্যালট করবেন না, আর খুব বেশি হয়তো মাথাও ঘামাবেন না। যতদূর শোনা যাচ্ছে যে তারা বেশ কিছু টাকা পয়সা মানে খরচ করতে চলেছে। এই মানে খরচ যারা করতে চলেছেন, তারা যাদের মাধ্যমে খরচ করবেন তাদের অনেকেই কিন্তু টাকা পয়সা নয়ছয় করেছেন এর আগে, এর ইতিহাস আছে। দেখুন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু বা রাহুল সিনহা এদের মতন বেশ কিছু অর্থোডক্স নেতা বর্তমান বিজেপির বিরুদ্ধে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ। তারা হয়তো সকলে প্রকাশ্যে বলছেন না, কিন্তু শুভেন্দু যে লাইনে চলছেন সেই লাইনে যে পশ্চিমবঙ্গ জয় করা যাবে না, এটা তারা বিলক্ষণ বুঝেছেন। বিজেপি নামের যে যৌতুগৃহের দিকে মশাল হাতে চুপচাপ রাতের অন্ধকারে গুটিসুটি কিছু লোক পিঠে মশালটাকে আড়াল করে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু তারা অনুভব করছেন। আর শুভেন্দু মশগুল হয়ে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন কবে। তবে যতদূর মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই জীবদ্দশায় শুভেন্দুর বোধহয় হওয়া সম্ভব হবে না। আপনারা কি ভাবছেন কমেন্ট করে লিখে জানান। আপনাদের সমস্ত কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটা কমেন্ট আমি ব্যক্তিগতভাবে মন দিয়ে পড়ি, আপনাদের পরামর্শ নিই এবং সেই মতো অনুষ্ঠান করি। তাই কমেন্টটা করতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি প্রচুর মানুষ দেখছেন কিন্তু প্রবীর প্লাসকে সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। নিচের লাল রঙে লেখা সাবস্ক্রাইব অংশটিতে একবার টাচ করুন, পাশে বেলটিতে টাচ করুন, আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। আর অন্য কিচ্ছু করতে হবে না। এই সাবস্ক্রাইবটুকু করলে আমরা আমাদের কাজে উৎসাহ পাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দেখা হবে রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। নমস্কার।